আসসালামু আলাইকুম। গ্লোবাল বাংলা টাইমসে আমি মোহাম্মদ সাইফুল্লাহ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো জুলাই পরবর্তী আমরা কিরকম বাংলাদেশ চাই। আসলে জুলাইটা একটা স্বপ্ন মানুষের ছিল। ৫৪ বছর আমাদের স্বাধীনতার বয়স হওয়ার পরে অনেক আশা আকাঙ্ক্ষা আমাদের ছিল। কিন্তু কোনো আশা আকাঙ্ক্ষাই আমাদের মানুষের পূরণ হয়নি। আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি কয়েকবার। আমাদের দেশে খুন, রাহাজানি, গুম সবকিছু হচ্ছে। দুর্নীতি, তো তারপরে আমরা ফ্যাসিবাদ, স্বৈরাচার অনেক কিছু আমরা দেখেছি। তো এতগুলো দেখার পরে মানুষ আসলে বিরক্ত, ত্যক্ত বিরক্ত হয়ে জনতা, ছাত্র, শিক্ষক, কুলি, মজুর, রিক্সাওয়ালা সকল মানুষ নীরবে এবং প্রতিবাদ মুখর হয়ে যে যেভাবে পারছে দলে দলে আপনার এই অন্যায়ের বিরুদ্ধে তারা সুযোগ পেয়েছে একটা বিপ্লব সাধন করতে হবে। এই দেশকে একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। সেই পরিবর্তনকে লক্ষ্য করে কিন্তু এই গণ অভ্যুত্থানটা তৈরি হয়েছে, গণবিপ্লবটা তৈরি হয়েছে। এই গণবিপ্লবের পরে আমরা স্বপ্ন দেখেছি একটা সুন্দর বাংলাদেশের, যে বাংলাদেশে কোনো রক্তপাত থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, গুম থাকবে না, খুন থাকবে না, এবং আমরা একটা সুশৃঙ্খল আপনার বৈষম্যহীন একটা বাংলাদেশ পাবো। তো সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য কিছু ভালো মানুষ, সৎ মানুষের দরকার। সেই মানুষগুলো আমাদের সমাজে আছে, কিন্তু সেই সমাজের মানুষগুলো, সেই ভালো মানুষগুলো প্রপার স্পেস না পাওয়ার কারণে তারা তাদের কাজগুলো বাস্তবায়ন করতে পারতেছে না। এই জন্য সবার আগে আমি জুলাই পরবর্তী যে জিনিসটা প্রশাসন সহ সকলের কাছে আবদার করব, যে আপনারা ভালো মানুষদেরকে, সৎ মানুষদেরকে, দুর্নীতি মুক্ত মানুষদেরকে আপনারা যথাযথ মর্যাদা দেন, যথাযথ স্থানে তাদেরকে প্রতিষ্ঠিত করেন, এবং যারা অন্যায়কারী প্রত্যেকের একটা তালিকা করে তাদেরকে সমাজ থেকে তাদেরকে এক পেশে করে ফেলেন। যখন খারাপ লোকরা সমাজে ঠাঁই পাবে না, অধিকাংশ লোক যখন খারাপ লোকদেরকে ঘৃণা করবে, তখনই এদেশের সমাজে পরিবর্তন হবে। তাছাড়া সমাজে কোনো পরিবর্তন হবে না। আপনি আমি যদি চাঁদাবাজকে সম্মানিত করি, চাঁদাবাজকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, তাহলে কি হবে? সে শক্তিশালী হবে, ভালো লোকটা সেখানে আর আসবে না। তারপর একটা দুর্নীতিবাজ ব্যক্তিকে আমি সমাজের একটা জায়গায় আমি তাকে বসাই দিলাম, তাহলে কি হবে? সমাজের ভালো লোকগুলো কিন্তু সেখানে আসবে না। কারণ ভালো আলো এবং আধার কখনো একসাথে থাকে না। আপনি যেখানে অন্ধকার থাকে সেখানে আলো থাকে না, আবার আলোর জায়গায় অন্ধকার থাকে না। তো এই জন্য আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কারণ আমাদের বয়স অনেক হয়ে গেছে, ৫৪ বছর বয়স হয়ে গেছে। আমাদের পাশে সিঙ্গাপুর, আমাদের পাশে মালয়েশিয়া, আর আমরা কোথায় আছি? আমাদের যুবকরা কেন বিদেশে যাবে? আমাদের যুবকরা কেন হতাশ হবে? আজকে হতাশ হওয়ার মূল কারণ হলো এই দেশ থেকে তারা কোনো স্বপ্ন দেখছে না। এদেশে তারা তাদের স্বপ্নে কিছু পাচ্ছে না, স্বপ্নের মানুষ নেই এদেশে। সে দেখতেছে না যে কাকে সে আইডল মানবে, সে আইডল পার্সন নাই। সে দেখতেছে যেদিকে তাকাচ্ছে সে দুর্নীতি। সে মাস্টার্স পাস করে ১০,০০০ ১৫,০০০ টাকা বেতনের চাকরির অফার পায়, অথচ একজন রাস্তার আপনার এই কি বলে সবজি বিক্রেতা তার চেয়ে ভালো ইনকাম করে, রিক্সাওয়ালা তার চেয়ে ভালো ইনকাম করে। তাহলে সেই শিক্ষিত ছেলেটা এই দেশে কেন থাকবে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমাদের দেশের মানুষ কাজ করতে মালয়েশিয়া যাচ্ছে, কাজ করতে সিঙ্গাপুর যাচ্ছে, অথচ তারা আমাদের প্যারালাল আপনার স্বাধীন দেশ। আজকে আমরা কোথায় আছি? আমাদের যারা নেতা, আমাদের দেশকে ধ্বংস করার মূল কারিগর হলো আমাদের নেতৃবৃন্দ। অনেকে কষ্ট পাবেন, কিন্তু এটাই বাস্তবতা। আমাদের দেশে শিক্ষিত যারা সুশিক্ষিত লোক, তারা আমাদের দেশটাকে ধ্বংস করেনি, নেতৃবৃন্দ ধ্বংস করছে। আপনি একটা ভালো বিসিএস পাস করা ধরেন একজন ব্যক্তি চলে গেল, তাকে অর্ডার দিচ্ছে ধরেন একজন মন্ত্রী, সে হলো অশিক্ষিত, তার ভিতরে দুর্নীতি, কিন্তু বিসিএস পাস করে ভদ্রলোক হয়তো বা সৎ লোক, কিন্তু সে ওই দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর কথায় চলতে হচ্ছে। তো এই জন্য এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে। পাশাপাশি আমাদের এই যুবকরা যারা হতাশাগ্রস্ত, এই দেশ থেকে তারা স্বপ্ন দেখতে পাচ্ছে না, এই দেশকে নিয়ে ভাবতে পারতেছে না, তাদেরকে আমাদের কাছে আনতে হবে। আমার পরিচিত অনেকেই আছে যারা জিজ্ঞেস করে, ভাই দেশে থেকে তো আসলে কোনো কিছু করতে পারবো না, এদেশে থেকে লাভ কি? হতাশ। তো এই দেশের জন্য আমার নেতারা কি করেছে? তারা গাড়ি বাড়ি, ইভেন প্রধানমন্ত্রীর আপনার ড্রাইভার, সে ৪০০ কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকার মালিক। পাতি নেতা থেকে সরে বড় নেতা সবাই কোটি কোটি টাকার মালিক। এই যে রাষ্ট্রের সম্পদ চুরি করে, দুর্নীতি করে, আপনার মানুষের হক নষ্ট করে তারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। তো তাদের তাদের মতো নেতা আমাদের দরকার নেই।
তাদের মতো নেতারা আমাদেরকে নসিহত দেয়, কি নসিহত? যে ৭১-এর চেতনা। তারা আমাদেরকে একটা ডোজ দিচ্ছে, ৭১-এর অনুযায়ী দেশ চলতে হবে। তো ৭১ অনুযায়ী দেশ চলতে চলতে তারা কি করছে? তাদের নিজেদের পকেট ভারী করতেছে, তারা কোটি কোটি সম্পদের মালিক হচ্ছে, কানাডায় বেগম পাড়া করতেছে, আমেরিকাতে ফ্ল্যাট বানাচ্ছে, সিঙ্গাপুরে ফ্ল্যাট বানাচ্ছে, তারপর লন্ডনে ফ্ল্যাট বানাচ্ছে। অথচ তারা আমাদেরকে নসিহত দিচ্ছে ৭১-এর চেতনায় বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়তে হবে। সাধারণ মানুষকে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু নিজেরা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, চুরি করে নিয়ে যাচ্ছে দেশ থেকে। এই জন্য এই মিথ্যা ৭১ ব্যবসায়ী যারা আছে, ৭১-এর চেতনা নিয়ে যারা ব্যবসা করতেছে, সবাই একটা ধান্দাবাজ। এটা আমাদের এই জেনারেশনকে বুঝতে হবে, এই জাতিকে বুঝতে হবে। কারণ ৭১ প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য। ৭১ পরবর্তী এখন পর্যন্ত আপনার বৈষম্যের ভিতরে আমাদের দেশ চলছে। তাহলে আপনি ৭১-এর দেশ স্বাধীন করে কি লাভ হলো? তো এই জন্য আমরা এমন একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, গুম থাকবে না, খুন রাহাজানি এগুলো থাকবে না, অন্যের জমি দখল থাকবে না, অন্যের হক নষ্ট থাকবে না। এটা আমাদেরকে করতে হবে। যারা এই কাজগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদেরকে আইনিভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এদেরকে বয়কট করতে হবে, এদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। এবং আমাদের যুব সমাজ যারা আছেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ, বিশেষ করে ৫ই আগস্টের পরে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে যে আমাদের প্রত্যেকেই কর্মক্ষম হিসেবে আমাদেরকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা যদি নিজেদেরকে মানে একদম জনগণ না হয়ে আমরা জনশক্তিতে নিজেদেরকে রূপান্তরিত করতে পারি, তাহলে আমাদের দেশটা উন্নত হবে। আমরা প্রত্যেকে যদি হাতের কাজ শিখতে পারি, তাহলে কিন্তু আমাদের বসে থাকতে হবে না, আমরা কিছু না কিছু করে আমরা চলতে পারবো। প্রত্যেকে হাতের কাজ জানতে হবে। ভালো স্কিল ডেভেলপমেন্টের অনেক কোর্স আছে, আমরা ভর্তি হতে পারি বা নিজেরা শিখতে পারি যে কোনো উপায়ে। আমি যত হাতের কাজ শিখবো, তত আমাদের জন্য অ্যাডভান্টেজ। সেটা যে কোনো ধরনের কাজ হোক, ছোট হোক, কিন্তু হাতের কাজ জানা থাকা লাগবে আমাদেরকে। এই জন্য আমি অনুরোধ করব, কেউ হতাশা না হয়ে দেশের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ রেখে আমরা এই দেশটাকে আমরা সকলেই করতে হবে। এই স্বপ্ন নিয়ে আমাদেরকে আগাইতে হবে। দেশের ভালো হয় না, দেশের খারাপ হয়, বদনাম হয়, এই ধরনের কাজ থেকে আমরা সকলে বিরত থাকতে হবে। এবং আমাদের সকলকে একটা জিনিস ভাবতে হবে, আমি নিজে সৎ হইতে হবে। আমি ব্যক্তিগতভাবে আমাকে দিয়ে শুরু করতে হবে যে হ্যাঁ, আমি ভালো হওয়ার চেষ্টা করতেছি। তো এই ভালো হওয়ার চেষ্টা সকলে যতদিন আমরা তৈরি করতে না পারবো, ততদিন আমাদের দেশের কোনো উন্নতি হবে না। আমরা ময়লাটা জায়গা মতো ফালাচ্ছি কিনা, থুতুটা জায়গা মতো ফালাচ্ছি কিনা, রাস্তা দিয়ে কোন লেনে চলতেছি, রাস্তাটা উন্নয়ন করতেছি, ১০ টাকার জায়গায় কি ২ টাকা খরচ করতেছি, নাকি ১০ টাকাই খরচ করতেছি, এটা আমাদের চিন্তা করতে হবে। এবং আগামীর যে জাতীয় নির্বাচন, আহ জুলাই পরবর্তী আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা যে আগামী যে জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনে যারা সৎ, যোগ্য, আল্লাহ ভীরু, সেটা যেই দলেরই হোক, আপনি তাকে ভোট দিবেন। কেন ভোট দিবেন? আপনি এটা দিলে আপনার সে যদি জনপ্রতিনিধি হতে পারে, তাহলে সে যতগুলো কাজ করবে, এটা আপনার সৎ কাজে আপনার আমলনামায় চলে আসবে। সে জনগণের জন্য ১০ টাকা পারে, সে ১০ টাকাই খরচ করবে। আর আমরা যদি এমন একজনকে ভোট দিই যে দুর্নীতির সাথে যুক্ত বা অন্যায়ের সাথে যুক্ত, এই ব্যক্তিকে দিলে সে আপনাকে পরের দিনই চিনবে না। আপনার উপকার তো করা দূরের কথা, আপনার এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট আপনি মনে করতেছেন সে আপনাদের সব করে ফেলবে, আপনি তার পরের দিনই খুঁজে পাবেন না। এই জন্য আসুন আমরা নিজেদেরকে একটু মানে সচেতন করার চেষ্টা করি, আবেগে গা না ভাসিয়ে এবং দলকানা না হয়ে। আমরা যারা যোগ্য, যারা আল্লাহওয়ালা এবং আল্লাহ ভীরু মানুষগুলো চেষ্টা করে মানুষকে অন্তত, আল্লাহ ভীরু মানুষদের কাছ থেকে অন্তত দুর্নীতিটা কম পাবেন। দু একজন পাইতে পারেন, এটা অস্বাভাবিক কিছু না, কারণ মানুষ। সেক্ষেত্রে আমরা তাদেরকে অ্যাভয়েড করবো। তো এই জন্য সৎ, যোগ্য এবং দক্ষ লোকদেরকে আপনারা আগামী দিনে, আগামীর বাংলাদেশ তাদেরকে চাচ্ছে। কারণ বাংলাদেশ গড়তে হলে এই লোকগুলোই লাগবে। আপনি খারাপ লোক দিয়ে আপনি অনেক দেখছেন, খারাপ লোকদের এই ৫৪ বছর ধরে আমরা দেখে আসতেছি। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় পাচ্ছে, লুটপাট করতেছে, আবার তারা ঘুরে ঘুরে আসতেছে। আমরা এটার একটা ব্যতিক্রম চাই। এই ব্যতিক্রম না করতে পারলে আপনি ব্যতিক্রম বাংলাদেশ পাবেন না। ওই গতানুগতিক সেই বাংলাদেশে আবার পাবেন, যেই বাংলাদেশে দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। রাজধানী রাস্তাঘাটে হবে, ৬ মাস পরে আবার কাজ করবেন, গর্ত গর্ত থাকবে, পানি জমে থাকবে, মুখ জমা থাকবে, ব্রিজ কালভার্ট ২ দিন পরে দেখবেন ভাঙা, আবার ওই যে রডের বদলে বাঁশ দিবে। যদি আমরা সেইভাবে যোগ্য লোককে, ভালো লোকদেরকে আমরা যদি প্রাধান্য না দিই। এই জন্য আসুন আমরা একটা পরিবর্তন করি। জুলাই যে
গণবিপ্লব আমরা করেছি, সেই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটা আগামীতে সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা 54 বছর ধরে যাদেরকে দেখে এসেছি সকলকে বর্জন করে দেন, কারণ তাদেরকে দেখা শেষ। তাদেরকে আর দেখার প্রয়োজন নাই। 54 বছর ধরে তাদেরকে আমরা দেখছি, আমরা তাদেরকে দেখতে চাই না। কারণ তারা যোগ্যতা হলে 54 বছরে তাদের যোগ্যতার পারফরমেন্স দেখাতে পারতো। তারা অযোগ্য। আমি মনে করি তারা সম্পূর্ণভাবে অযোগ্য। এখন নতুন নতুন ব্যক্তিদেরকে নিয়ে আসতে হবে। আসুন সেই নতুন ব্যক্তিরা হোক সৎ, যোগ্য, দক্ষ এবং আল্লাহ ভীরু মানুষ হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।